আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে ঘুমানোর সময় আপনার ঘুমের ধরনের কিছু অদ্ভুত পরিবর্তন এসেছে, কিংবা অতিরিক্ত স্বপ্ন দেখতে শুরু করেছেন, বা ঘুমের ভেতর মাঝরাতে হঠাৎ চিৎকার করে উঠছেন আর ঘুম ভেঙেও যাচ্ছে? এগুলো আপনার শরীরের সূক্ষ্ম সতর্কবার্তা। প্রায় ৯৯% মানুষই এই ধরনের সূক্ষ্ম সতর্কবার্তাগুলোকে উপেক্ষা করেন। তারা ভাবেন এই সূক্ষ্ম সতর্কবার্তাগুলো খুবই স্বাভাবিক এবং প্রায় সবারই কখনো না কখনো এরকম হয়। কিন্তু এই সূক্ষ্ম সতর্কবার্তাগুলো ও লক্ষণগুলোর আসল সত্যিটা হলো আপনার শরীরের থেকে আসা কিছু গুরুত্বপূর্ণ বার্তা, যেগুলোকে মিস করা বা অবহেলা করার মানে ভবিষ্যতে আপনার শরীরে যে সমস্যা হতে চলেছে সেই ভবিষ্যৎ শারীরিক সমস্যার সিগন্যাল আপনার শরীর আপনাকে দিলেও আপনি সেটা এড়িয়ে যাচ্ছেন, পাত্তা দিচ্ছেন না। আজকের ভিডিও আমাদের শরীরের এই ধরনের 6টা সতর্কবার্তা ও সিগন্যাল নিয়ে, যেগুলো অধিকাংশ মানুষ এড়িয়ে যান, পাত্তা দেন না। হতে পারে গুরুত্ব না পাওয়ার কারণ হয়তো এই লক্ষণগুলো আপনার চোখ এড়িয়ে গেছে, হয়তো আপনারও মনে হয়েছে এটা সাময়িক এবং স্বাভাবিক, এতে কিচ্ছু হবে না। কিন্তু এগুলোই হতে পারে আপনার শরীরের প্রথম সতর্ক সংকেত বা সিগন্যাল, যা আপনাকে বড় কোনো অসুখের হাত থেকে রক্ষা করতে পারে। এই সংকেতগুলো চিনে রাখুন, কারণ মনে রাখবেন যে আমরা রোগে আক্রান্ত হওয়ার আগেই রোগ আমাদের শরীরে বাসা বাঁধতে শুরু করে। তাই অবশ্যই মনে রাখবেন, আগে থেকে নেওয়া প্রতিরোধই আপনার সবথেকে বড় সুরক্ষা। এই বিষয়ে বিস্তারিত জানতে ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিও আপনার জীবনে একটা নতুন অধ্যায় শুরু করতে পারে। আজকের ভিডিও থেকে আমাদের শরীরের এমন কিছু প্রাথমিক সতর্কতা ও সংকেত সম্পর্কে জানতে পারবেন, যেগুলো আমাদের শরীর বিভিন্নভাবে আমাদের জানাতে থাকে, কিন্তু আমরা এই সংকেতগুলো ক্রমাগত উপেক্ষা করে থাকি, যার জন্য আমাদের শারীরিক সমস্যা ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করে এবং আমরা কোনো বড় চ্যালেঞ্জের মুখোমুখিও হতে পারি। আপনি ভাবতেই পারেন আমি আপনাদের ভয় দেখাচ্ছি, কিন্তু না, কারণ এই সিগন্যালগুলোর মধ্যে দিয়ে আমাদের শরীর আমাদের বলে দিচ্ছে সতর্ক হতে, এবং উপায় হিসেবে আপনাকে কিছু পরিবর্তন করতে হবে। আমরা যদি সিগন্যালগুলো সম্পর্কে জানতে পারি ও সেগুলোকে শনাক্ত করে সময় মতো সতর্ক হওয়ার কাজ শুরু করি, তাহলে আমরা কিছু বড় পরিণতি এড়াতে পারি। সিগন্যালগুলো জানার পরে সতর্কতা হিসেবে কোনো ধরনের পরিবর্তনের প্রয়োজন আছে কিনা, এবং পরিবর্তনের প্রয়োজন থাকলে কী ধরনের পরিবর্তন করতে হবে, কি সতর্কতা অবলম্বন করতে হবে, সতর্ক হওয়ার জন্য আমাদের কি করা উচিত, এগুলোর প্রতিকার কি, এবং এই সিগন্যালগুলোর বিষয়ে বিজ্ঞান কি বলছে সেটা অবশ্যই এই ভিডিও থেকে জানতে পারবেন। আজকের ভিডিওর একদম শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করুন। আরও একটা কথা বলে রাখা ভালো যে আজকের ভিডিওতে কোনো প্রাকৃতিক ওষুধ বা কোনো চিকিৎসার কথা না বলে শুধু সচেতন থেকে সতর্কতার বিষয়ে আলোচনা করা হয়েছে, যাতে আপনি আপনার সুস্বাস্থ্য এবং সুখী জীবন বজায় রাখতে পারেন। এখানে বলে রাখা ভালো, যদি আজকের ভিডিওতে বলা এই বিষয়গুলোর মধ্যে কোনোটা আপনার শরীর এবং মনে নিয়মিতভাবে স্থায়ী হয়, তাহলে আপনাকে অবিলম্বে আপনাকে যিনি স্বাস্থ্য পরিষেবা দেন তার সাথে পরামর্শ করবেন এবং তার পরামর্শ অনুযায়ী চলার চেষ্টা করবেন। এবং এরই সাথে আজকের ভিডিওতে যে সতর্কতা ও সাবধানতার কথা বলা হবে, সেগুলো এখন থেকেই শুরু করা উচিত, অনুসরণ করা উচিত। শুরু করা যাক আজকের ভিডিও। স্বাগত জানাই প্রেরণা হেলথ চ্যানেলে। আজকের আলোচনার প্রথম যে পরিবর্তনটা আপনার লক্ষ্য করা উচিত, সেটা হলো আপনার ঘুমের প্যাটার্নের বা ঘুমের ধরনের হঠাৎ কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখা। যেমন ঘুম আসতে না চাওয়া, ঘুম কম হওয়া বা ইনসমনিয়া, অতিরিক্ত ঘুম বা হাইপারসোমনিয়া, গভীর ঘুম না হয়ে হালকা ঘুম হওয়া, রাতে বারবার বিশেষ করে মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া এবং আর ঘুম না আসা, অনেক দেরিতে ঘুম থেকে ওঠা, ঘুমানোর সময় স্বপ্ন দেখা বেড়ে যাওয়া বা অস্বাভাবিক স্বপ্ন দেখা, রাতে জেগে থাকা এবং দিনে ঘুমানো, দিনের যে কোনো সময়ে ঘুমিয়ে পড়া ইত্যাদি। গবেষণায় দেখা যাচ্ছে যে আজ 30%-এরও বেশি মানুষ অনিদ্রার কারণে ভুগছেন, অর্থাৎ ঘুমের অভাব রয়েছে। আপনি যদি একেবারেই ঘুমোতে না পারেন, তবে এর জন্য আপনার কিছু পদক্ষেপ নেওয়া উচিত। প্রথমত, ঘুমানোর 2 ঘন্টা আগে যতটা সম্ভব মোবাইল, ল্যাপটপ, টিভি বা অন্য কোনো স্ক্রিন যাতে আলো দেখা যায় সেই ধরনের বিষয়গুলো এড়িয়ে চলুন, কারণ এগুলো আমাদের ব্রেনের সার্কেডিয়ান ছন্দে ব্যাঘাত ঘটায়
মেলাটোনিনের উৎপাদন কমিয়ে দেয়, যে কারণেই আমাদের ঘুমের সমস্যা শুরু হয়। দ্বিতীয়ত, রাতের খাবার খাওয়া ঘুমোতে যাওয়ার অন্তত 2.5 ঘন্টা আগে খেয়ে নেওয়া উচিত, যাতে আপনার শরীর সেই খাবার হজমের কাজ শেষ করে আপনাকে ঘুমের দিকে মনোযোগ দিতে সাহায্য করতে পারে। এবং তৃতীয়ত, আপনার ঘুমের একটা রুটিন সেট করুন। প্রতিদিন একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাওয়ার চেষ্টা করুন এবং একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠুন। এটা আপনার সার্কেডিয়ান ছন্দের ভারসাম্য বজায় রাখতে আপনার শরীর এবং মনকে ট্রেনিং দেয়। জেনে নেওয়া যাক সার্কেডিয়ান ছন্দ কাকে বলে। সার্কেডিয়ান ছন্দ হলো আমাদের শরীরের ভেতরের ঘড়ির নাম। এটা একটা প্যাটার্ন যা আমাদের শরীর 24 ঘন্টার দিনের ওপরে ভিত্তি করে অনুসরণ করে। এই 3টে পদ্ধতির পাশাপাশি আপনাকে কিছু প্রতিকার মেনে চলতে হবে, যার মধ্যে প্রথমটা হলো, যদি সম্ভব হয় ঘুমানোর আগে হালকা গরম জল দিয়ে আপনার 2টো পা ভালোভাবে ধুয়ে নিন। এটা আপনার মনে শিথিলতার অনুভূতি দেবে, যা খুব ভালো ঘুমের দিকে নিয়ে যাবে। দ্বিতীয়ত, আপনার যদি রাতে ঘুমোতে যাওয়ার আগে দুধ খাওয়ার অভ্যাস থাকে, তাহলে ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে 1 কাপ হালকা গরম দুধ খাওয়ার চেষ্টা করুন। আপনি যদি দেখেন যে আপনার ঘুম ঠিকমতো হচ্ছে না, অর্থাৎ আপনার ঘুমের প্যাটার্নের বা ঘুমের ধরনের হঠাৎ পরিবর্তন যদি খেয়াল করেন, তাহলে আপনাকে অবশ্যই আগে বলা পদ্ধতিগুলো ব্যবহার করতে হবে। কারণ মনে রাখবেন, ঘুম শুধু ঘুমানোর জন্য নয়, ঘুম আমাদের শরীর সুস্থ রাখার জন্য, এবং আমাদের শরীরের জন্য ঘুম একটা বিশেষ প্রক্রিয়া তৈরি করে। ঘুম সারা রাত ধরে আমাদের শরীরের জন্য বিভিন্ন রিপেয়ারিং বা মেরামতের কাজ করে আমাদের মেজাজ সক্রিয় করে, এবং ঘুম আমাদের জীবন ও ভালো স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় অনেক কিছু দেয়। আরেকটা ঘুমের প্যাটার্ন হলো অতিরিক্ত ঘুম বা হাইপারসোমনিয়া। এই অতিরিক্ত ঘুম মানে প্রয়োজনের চেয়ে বেশি ঘুমানো, যা অনেকের কাছে বিরক্তির কারণও হয়ে ওঠে। এখন যদিও ঘুম আমাদের জন্য প্রয়োজন, কিন্তু আপনি যদি 8 ঘন্টার বেশি ঘুমোন, তাহলে এর সহজ অর্থ হলো আপনার ঘুম পুরোপুরি হচ্ছে না, এবং এটা মোটেও ভালো লক্ষণ নয়। আপনি যদি দীর্ঘ সময় ধরে ঘুমোন, তবে এর অর্থ হলো আপনার বেশি ঘুমানোর প্রয়োজন নেই, আপনার পর্যাপ্ত পরিমাণে সঠিক ঘুম হওয়া দরকার। আপনার গভীর ঘুম বা ডিপ স্লিপ দরকার। এছাড়াও আপনি যদি অনেক সময়ের জন্য ঘুমিয়ে থাকেন, তাহলে আপনি এটাও লক্ষ্য করবেন যে অনেকক্ষণ ঘুমানোর পরেও আপনি ফ্রেশ হতে পারছেন না, আপনি সব সময় ক্লান্ত বোধ করছেন। এবার ভাবুন, হয়তো আপনি 10 ঘন্টারও বেশি ঘুমিয়েছিলেন, তবুও আপনার নিজেকে ক্লান্ত লাগছে কেন? এর কারণ হলো আমাদের মন এবং শরীর আমাদের প্রয়োজনীয় গভীর ঘুম বা ডিপ স্লিপে যেতে পারেনি। এই জন্য আপনার কিছু সতর্কতা অবলম্বন করা উচিত, যার প্রথমটা হলো যতটা সম্ভব স্ক্রিন টাইম, অর্থাৎ মোবাইল ফোন, ল্যাপটপ, টিভি বা অন্য কোনো স্ক্রিন যাতে আলো দেখা যায় সেগুলোর অভ্যাস কমানো উচিত, কারণ এটা আমাদের ঘুমের গুণমানকে ব্যাহত করে, যার কারণে 10 ঘন্টা ঘুমোলেও আমাদের শরীর গভীর ঘুম বা ডিপ স্লিপে যেতে পারে না। দ্বিতীয়ত, রাতে ভারী ধরনের খাবার না খাওয়ার চেষ্টা করুন। রাতে ভারী খাবার বাইরে থেকে এনে খাওয়ার অভ্যাস অনেকেরই আছে, তাই যতটা সম্ভব এই অভ্যাস এড়ানোর চেষ্টা করুন। এই দুটো সতর্কতার পাশাপাশি আপনাকে কিছু প্রতিকারও মেনে চলতে হবে, যার প্রথমটা হলো রাতে ঘুমানোর আগে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নেওয়া, আপনার চোখের ওপর ভালোভাবে জলের ঝাপটা দেওয়া, তারপর ঘুমানো। দ্বিতীয়ত, দিনে অন্তত 1 বার গ্রিন টি পান করার চেষ্টা করুন। এবং তৃতীয়ত, দিনের বেলা হালকা ব্যায়াম করার চেষ্টা করে আপনার শরীরকে একটু ক্লান্ত করার জন্য কিছু কাজকর্ম করুন। এর জন্য সেরা হবে হালকা ধরনের যে কোনো ব্যায়াম। আপনি যদি ব্যায়াম না করতে পারেন, তাহলে হাঁটা অবশ্যই আপনার প্রতিদিনের রুটিনের একটা অংশ করুন। হাঁটার আশ্চর্যজনক এবং অন্যান্য অনেক সুবিধা রয়েছে, যা আমি এই ভিডিওতে বলেছি। এটা করার ফলে আপনার শরীরে একটা ক্লান্তির ভাব আসবে এবং ডিপ স্লিপ বা গভীর ঘুমে যাওয়ার প্রবণতা বেড়ে যাবে। ঘুমের সময় অনেকেই যে তৃতীয় অবস্থার শিকার হন, সেটা হলো ঘুমের ভেতর অতিরিক্ত স্বপ্ন দেখা। আমাদের ঘুমের মধ্যে স্বপ্ন দেখা একটা স্বাভাবিক বিষয় এবং মনের একটা প্রাকৃতিক অবস্থা, কিন্তু রাতের বেলায় যদি ভয়ের স্বপ্ন দেখেন, বাস্তবে যার মাথা মুন্ডু কিছুই নেই, তাহলে বলা যায় এটা মোটেই ভালো লক্ষণ নয়। এটা পোস্ট ট্রমেটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি নামের উদ্বেগের সিগন্যাল হতে পারে। এজন্য আপনাকে যেটা করতে হবে, তার ভেতর প্রথমটা হলো কোনো আজগুবি চিন্তার প্রধান বিষয়বস্তু হলো হরর মুভি ও ক্রাইম মুভি। এই ধরনের কোনো মুভি যা আপনার মনে কোনো নেগেটিভ প্রভাব ফেলতে পারে,
সেগুলো দেখা বন্ধ করুন। দ্বিতীয়ত, আপনি যদি রাতে এই ভয়ানক স্বপ্ন দেখে থাকেন তাহলে আপনার ঘুমের পজিশন বদল করুন। যেমন ঘুমানোর সময় আপনার বাঁদিকে পাশ ফিরে ঘুমানোর চেষ্টা করুন। এটা আপনাকে ভয়ানক স্বপ্ন যাতে না দেখেন সে বিষয়ে সাহায্য করবে। তৃতীয়ত, দেরি করে রাতের খাবার খাওয়া বা রাতের খাবার খাওয়ার সাথে সাথে শুয়ে পড়া বন্ধ করুন। আপনি যদি শোয়ার মাত্র আধ ঘন্টা আগে খাবার খেয়ে থাকেন তাহলেও সেটা ভয়ানক স্বপ্ন দেখার কারণ হয়ে উঠবে। এই তিনটে সতর্কতার পাশাপাশি আপনাকে কিছু পদ্ধতি মেনে চলতে হবে। যার প্রথমটা হলো, ঘুমানোর আগে আপনাকে অবশ্যই মানসিকভাবে রিল্যাক্স হতে হবে। আপনি যে কোনো ধরনের প্রাণায়াম অনুশীলন করার পরে খেয়াল করলে দেখতে পাবেন যে এই ভয়ানক স্বপ্নগুলো আগে যত বেশি বেশি করে দেখতেন, স্বপ্নের ভয়ঙ্কর বিষয়গুলো অনেকটাই কমে গেছে। এরই সাথে ঘুমানোর আগে আপনার মনের পজিটিভ দিক বা পজিটিভ বিষয়ে চিন্তা করার চেষ্টা করুন। আপনার জীবনে কিছু ভালো জিনিসের ওপরে ফোকাস করুন। ঈশ্বরের কাছে কৃতজ্ঞতা অনুশীলন করে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ হন। ঈশ্বরকে ধন্যবাদ দিন যে তিনি আপনাকে মানুষ হয়ে জন্মানোর সুযোগ দিয়েছেন। এগুলো করার ফলে আপনার মন সারা রাত ধরে এই একই বিষয়গুলো নিয়ে অবিরাম চিন্তা করবে। কারণ আমরা ঘুমানোর আগে আমাদের শেষ চিন্তা আমাদের ব্রেইনে ঘুরপাক খায়। আর যদি পারেন তাহলে ঘুমানোর আগে আপনার সারা দিনের সমস্ত কাজ, সমস্ত ঘটনা লিখে রাখুন। যাকে জার্নালিং বলা হয় সেটা করুন। এটা একটা খুব শক্তিশালী হাতিয়ার। আপনার মনে যা কিছু চলছে সেগুলো আপনি যদি কাগজে লিখে রাখেন, বা যা আপনার ব্রেইনে ডাম্প হয়ে আছে বা জমে আছে, যাকে ব্রেইন ডাম্প বলা হয়, যেভাবে আপনি আপনার ঘরের জমে থাকা আবর্জনা ডাস্টবিনে ফেলে দেন, একইভাবে আপনার মনের চিন্তাগুলোকে আপনি লিখে আপনার মনের বাইরে এমনভাবে ছুঁড়ে ফেলুন যাতে সারা রাত ধরে সেগুলো আপনার মনে আর না আসে। এই ব্রেন ড্যাম্পিং এবং জার্নালিং যেভাবেই হোক ঘুমের জন্য একটা শক্তিশালী হাতিয়ার হতে পারে। এই তিনটে জিনিস ছাড়াও আরও একটা জিনিস আছে যাকে আমরা স্লিপ অ্যাপনিয়া বলি। স্লিপ অ্যাপনিয়াতে যেটা হয় সেটা হলো, অনেক সময় যখন আপনি ঘুমোন এই সময় আপনার শ্বাস বন্ধ হয়ে যায়, বা আপনি এত জোরে নাক ডাকতে শুরু করেন যে আপনার পাশাপাশি যারা রাতে ঘুমোয় তাদের কাছে সেটা খুব অস্বস্তিকর এবং বিরক্তিকর বলে মনে হয়। এই পরিস্থিতিতে স্লিপ অ্যাপনিয়ার জন্য কোনো প্রতিকার বা কোনো কিছু অনুশীলন করবেন না। অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন। কারণ এক্ষেত্রে শ্বাস প্রশ্বাস খুব বেশি বন্ধ হয়ে গেলে বা হঠাৎ ঘুম ভেঙে গেলে এর ভেতর দিয়ে আপনার শরীর একটা সিগন্যাল দিচ্ছে যে আপনার চিকিৎসকের পরামর্শ নিতে হবে, যাতে আপনি বড় কোনো রোগে আক্রান্ত না হন। পরবর্তী আলোচনার বিষয় হিসেবে বলা যায়, আমাদের শরীর এগুলো একটা সংকেত হিসেবে পাঠায় আমাদের শরীরে অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটতে চলেছে, এবং আমাদের শরীর হঠাৎ করে কিছু পরিবর্তনের সাথে অভ্যস্ত হতে শুরু করেছে। এর প্রথমটা হলো, আপনি যদি আপনার খাদ্যাভ্যাসে কোনো পরিবর্তন না করেন, কোনো বড় পরিবর্তন না আনেন, অর্থাৎ কোনো কারণ ছাড়াই যদি আপনার খিদে কমে যায়, তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ নয়। এরই সাথে যদি মাসে 10%-এরও বেশি ওজন কমে যায়, তাহলে সেটাও মোটেই ভালো লক্ষণ নয়। এগুলো যদি আপনার ক্ষেত্রে ঘটে থাকে তাহলে আপনাকে অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যার প্রথমটা হলো আপনার খাবারের ভারসাম্য বা ব্যালেন্স বজায় রাখা। তার মানে আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারে সঠিক পরিমাণে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফাইবার এবং ভালো ফ্যাট আছে কিনা দেখুন। এছাড়াও স্টার্চ, ফাইবার এবং গ্লাইকোজেনের মতো উপাদানে তৈরি জটিল কার্বোহাইড্রেট গ্রহণ করা উচিত। দ্বিতীয়টা হলো, দিনে আপনার শরীরে যতটা জলের প্রয়োজন ততটা জলই পান করার চেষ্টা করুন, যাতে আপনার শরীর হাইড্রেটেড থাকে। আর তৃতীয় বিষয়টা হলো, মাঝে মাঝে মানসিক চাপের কারণে আমাদের ওজন হঠাৎ করে কমতে শুরু করে। যেটা মানসিক চাপের কারণে হচ্ছে আমরা বুঝতে পারি না, কিন্তু মানসিক চাপের কারণে খাবার খাওয়ার ক্ষেত্রে পরিবর্তন আসতে শুরু করে, যার ফলে কর্টিজল এবং অ্যাড্রিনালের পরিমাণ বেড়ে যায়। এছাড়াও আমাদের ওজনের ওপরেও প্রভাব ফেলতে পারে। তাই স্ট্রেস ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ, এবং এরই সাথে আপনার কিছু প্রতিকারের পাশাপাশি কিছু সতর্কতাও অবলম্বন করা উচিত। এর ভেতরে প্রথম জিনিসটা হলো, বেশি ক্যালোরি থাকা খাবার গ্রহণ করা উচিত। এর সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন যে একেবারে অনেকটা খাবার না খেয়ে আপনি বারবার খাবার খেতে পারেন। যদি আপনার শরীরের ওজন হঠাৎ কমতে থাকে তবে খুব ভারী খাবার না খেয়ে দিনে কয়েকবার ছোট ছোট খাবার খাওয়ার চেষ্টা করুন। কিন্তু যদি 1 মাসে আপনার মোট ওজনের 10% থেকেও অনেকটা বেশি কমে যায়,
তাহলে অবশ্যই একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে পরামর্শ করবেন। কারণ শরীরের ভেতরে এমন কিছু হয়ে থাকতে পারে যার সংকেত আপনার শরীর আপনাকে এইভাবে দিচ্ছে। পরবর্তী বিষয় হিসেবে বলা যায়, যদি ওজন হঠাৎ বাড়তে থাকে এবং খুব দ্রুত বাড়তে থাকে, তাহলে এটাও আমাদের স্বাস্থ্যের জন্য অন্যতম একটা সমস্যা হতে পারে। আমাদের শরীরের একটা সিগন্যাল হতে পারে যে আমাদের হার্ট, আমাদের কিডনি অথবা আমাদের লিভার ঠিকমতো কাজ করছে না। সেক্ষেত্রে প্রথমেই আপনাকে চিনি এড়িয়ে চলতে হবে। যতটা সম্ভব প্রসেসড বা পরিশোধিত চিনি বা সাদা চিনি খাওয়া বাদ দিন। অনেকেরই একটা অভ্যাস আছে যে রাতে টিভি দেখতে দেখতে খাবার খাওয়া। রাতের বেলা এভাবে খাবার খাওয়া এড়িয়ে চলুন। টিভির স্ক্রিনের দিকে মন থাকায় টিভির দিকে তাকিয়ে খাবার খাওয়ায় কতটা খাবার খাওয়া হচ্ছে সেটা খেয়াল থাকে না। বিশেষ করে আমরা যে প্যাকেট করা খাবার বা স্ন্যাক্স খাই, সেটা আমাদের ওজন বেড়ে যাওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। কারণ ঘুমানোর সময় আমাদের হজম খুব ধীর গতিতে হয় এবং এতটাই কম গতিতে ঘটে যে রাতে আমরা যে খাবার খাই সেই খাবার আমাদের শরীর ঠিকভাবে হজম করতে পারে না এবং চর্বি হিসেবে শরীরে জমা করতে থাকে। 3 নম্বর বিষয় হিসেবে বলা যায়, আপনাকে স্ট্রেস ইটিং থেকে সতর্ক হতে হবে। কারণ অনেক সময় মানসিক চাপের কারণে আমরা বুঝতে পারি না যে আমরা কতটা খাচ্ছি, এবং যখনই আমাদের মনের ভেতরে কোনো ধরনের চাপ থাকে তখন অনেকের যেমন খাওয়া দাওয়া বন্ধ করে দেওয়ার প্রবণতা থাকে, তেমনই অনেকে আবার বেশি খাবার খেতে শুরু করেন। এটাকেই স্ট্রেস ইটিং বলা হয়। যদি আপনার ক্ষেত্রে এটা ঘটে থাকে, তাহলে আপনার মনে নেগেটিভ আবেগের ঝড় যতটাই বেশি হোক না কেন, আপনাকে নিজেই সেটা শান্ত করতে হবে এবং এর সাথে আপনাকে কিছু প্রতিকার অনুশীলন করতে হবে। যার মধ্যে প্রথমটা হলো আপনার খাবারের পরিমাণ কন্ট্রোল করা। অর্থাৎ আপনি সাধারণত যে পরিমাণ খাবার প্রতিদিন খান তার 80% খাবার খাবেন, 20% খাবার খাবেন না। এবং দিনের শেষ খাবার যেটা খাবেন সেই খাবারটা খুব হালকা রাখুন, যাতে রাতে হজম করা সহজ হয়। দ্বিতীয়ত, অবশ্যই আপনার খাবারের তালিকায় গ্রিন টি রাখবেন। প্রথমত, এটা ওজন কমাতে সাহায্য করে এবং দ্বিতীয়ত এর অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্যের জন্য অক্সিডেটিভ স্ট্রেস আমাদের শরীরের ভেতরে যেটা ঘটে, এটা শরীরের ভেতরে কোথাও ইনফ্লামেশন থাকলে সেটা কমাতে সাহায্য করে। কারণ ইনফ্লামেশন বা প্রদাহ থাকলে সেটা আমাদের ওজন বেড়ে যাওয়ার একটা বড় কারণ হয়ে দাঁড়ায়। সপ্তাহে একদিন উপোস করার চেষ্টা করুন এবং মনে রাখবেন, উপোস করার দিন নুন খাবেন না। কারণ অনেক সময় আমাদের শরীরে জল ধরে রাখার কারণেও ওজন বেড়ে যায়। তাই উপোস করার দিন নুন না খেলে আমাদের শরীরে জমে থাকা জল আমাদের শরীর থেকে বের হয়ে যাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার রুটিনে ব্যায়াম অন্তর্ভুক্ত করা উচিত। কারণ এটা ওজন বেড়ে যাওয়ার ক্ষেত্রে একটা ভালো লক্ষণ মোটেই নয়। ওজন বেড়ে যাওয়ার মানে এই নয় যে আমাদের শরীরের বাইরে থলথলে চর্বি জমছে। এর মানে হলো ভিসারাল ফ্যাট শরীরের ভেতরেও জমা হচ্ছে। পেটের ভেতরের অঙ্গগুলোর চারপাশে জমে থাকা চর্বির নাম ভিসারাল ফ্যাট। এটা অভ্যন্তরীণ ফ্যাট নামেও পরিচিত। এটা পেটের দেওয়ালের পেছন দিকে জমতে থাকে। অতিরিক্ত ভিসারাল ফ্যাট জমলে গুরুতর স্বাস্থ্য সমস্যা হতে পারে। বিশেষ করে ভিসারাল ফ্যাট আমাদের লিভার ও হার্টের ওপরে খুব নেগেটিভ প্রভাব ফেলে। এটা কাটানোর জন্য ব্যায়ামের একটা রুটিন সেট করার চেষ্টা করুন। যদি জিমে যাওয়া বা ব্যায়াম করা সম্ভব না হয়, তবে বাড়িতে কিছুটা হালকা যোগ ব্যায়াম করুন এবং সেই সাথে হাঁটা অবশ্যই আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ করা উচিত। তবে এরই সাথে আপনাকে একটা সতর্কতা অবলম্বন করতে হবে, যেটা হলো আপনার প্রতিদিন ঘুমের মান ভালো হওয়া উচিত। এছাড়াও ইমোশনাল খাওয়া দাওয়া বন্ধ করুন। অনেক সময় আমরা বিভিন্ন রেস্তোরাঁর বোর্ড দেখে বা রেস্তোরাঁর পাশ দিয়ে যাওয়ার সময় আমাদের খিদে না পেলেও ইমোশনাল ফিলিং বা আবেগী অনুভূতির জন্য হঠাৎ করেই মনে হয় কিছু খেয়ে ফেলি, অথচ তখন শরীর খাবার দাবি করে না, দাবি করে আমাদের জিভ, দাবি করে আমাদের মন। তাই আমাদের মনের সেই আবেগকে যতটা সম্ভব কমিয়ে দিন। এটা একটা চ্যালেঞ্জ এবং এই চ্যালেঞ্জ আপনাকে অনেক সাহায্য করতে পারে। এর পরের সতর্কতা সিগন্যাল যা আমাদের শরীর আমাদের দেয় এবং যা আমরা প্রায় উপেক্ষা করি, সেটা হলো ধারাবাহিক ক্লান্তি, বা যে কারণে একটানা ক্লান্তির মেজাজে থাকা। আগে যেমন বলা হয়েছে 10 ঘন্টা ঘুমোলেও শরীরের ক্লান্তি দূর হয় না। যদি মনে হয় খুব অলস অনুভূতি, কিছুটা ক্লান্তি, তাহলে এটা অনেক সময় মানসিক চাপের কারণেও হয়। কিন্তু কখনো কখনো এর একটা বড় কারণ হলো অ্যানিমিয়া, অর্থাৎ শরীরে রক্তের অভাব হয়।
বা আমাদের শরীর খাবার থেকে আয়রনগুলোকে ঠিকভাবে শোষণ করতে সক্ষম হয় না। এর প্রতিকার হিসেবে বলা যায় চা এড়িয়ে চলার চেষ্টা করা উচিত। বিশেষ করে খাবারের সাথে এটা আমাদের শরীরের আয়রনের ঘনত্ব কমিয়ে দেয়। সেই সাথে আপনাকে অবশ্যই রক্ত পরীক্ষা করে দেখতে হবে আপনার শরীরে হিমোগ্লোবিনের পরিমাণ কত। এ বিষয়ে আপনার ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করুন আপনার কোন কোন পরীক্ষা করা উচিত। আপনি যদি ক্রমাগত ক্লান্ত বোধ করেন, ক্লান্তি চলতেই থাকে এবং এর সাথেও যদি দেখেন যে ক্লান্তি খুব বেশি হচ্ছে ও এরই সাথে ওজনও বাড়ছে, এক্ষেত্রে একটা ছোট্ট বিষয় দেখা যায়, হয়তো আপনার বেশি ঠান্ডাও লাগছে। তাহলে এর সহজ কারণ হলো আপনার শরীর দুর্বল হয়ে গেছে। হয়তো আপনার যে পুষ্টিগুণ থাকা খাবার খাওয়া উচিত সেই ধরনের খাবার খাচ্ছেন না, বা যে খাবার খাচ্ছেন তার থেকে সঠিকভাবে পুষ্টিগুণ পাওয়া যাচ্ছে না, বা সেগুলো শরীরে শোষিত হচ্ছে না। এর কারণ হলো অতিরিক্ত চা খাওয়া ও এরই সাথে ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড খাওয়া। আপনি যদি এই লক্ষণগুলো খেয়াল করেন তাহলে এই সমস্ত খাবারগুলো এড়িয়ে চলার চেষ্টা করুন এবং আপনার ডাক্তারবাবুর সাথে অবশ্যই পরামর্শ করুন, কারণ এটা হাইপোথাইরয়েডিজমের লক্ষণ হতে পারে। আপনি যদি প্রচুর পরিমাণে ক্লান্তি অনুভব করেন, যদি দেখেন অতিরিক্ত ঘুমের পরেও ক্লান্তি রয়ে গেছে, বিশ্রাম নেওয়ার পরেও ক্লান্তি রয়েছে, পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও ক্লান্তি রয়েছে, তাহলে কোথাও এটি সিএফএস বা ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের একটা ছোট্ট সিগন্যাল হতে পারে। আপনি অবশ্যই এটাকে উপেক্ষা করবেন না। আপনি একজন চিকিৎসকের সাথে পরামর্শ করার সাথে কিছু সতর্কতাও অবলম্বন করতে পারেন। প্রথমত, একটা পুষ্টিগুণে ভরা খাবার খাওয়ার চেষ্টা করুন যাতে আপনার শরীর সঠিক পরিমাণে পুষ্টি পায়। দ্বিতীয়ত, আপনি দিনে খুব কম জল পান করেন এবং আপনার শরীরে জলের প্রয়োজন থাকার পরেও আপনি জল পান করেন না, যার ফলে ক্রনিক ফ্যাটিক সিনড্রোমের মতো অবস্থা তৈরি হতে পারে। তৃতীয়ত, আয়রন সমৃদ্ধ খাবার খাওয়া, যাতে খুব ভালো পরিমাণে আয়রন থাকে সেই সব খাবার খাওয়ার চেষ্টা করুন। আয়রন থাকে এমন খাবার বিশেষ করে শীতকালে খুব ভালো পাওয়া যায়, যেমন সবুজ শাক। যত তাড়াতাড়ি পারেন কোনো ধরনের সাপ্লিমেন্ট বা সম্পূরক না ব্যবহার করে সেগুলোকে এড়িয়ে চলার চেষ্টা করুন। আপনি শুধুমাত্র প্রাকৃতিক উৎস থেকেই আয়রন পাওয়ার চেষ্টা করুন। এবং হ্যাঁ, আয়রনের কোনো সাপ্লিমেন্ট ব্যবহার করার আগে অবশ্যই আপনার চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নেবেন। এছাড়াও আপনার ভিটামিন ডির মাত্রাও কন্ট্রোলে রাখা উচিত এবং ভিটামিন ডির মাত্রা কন্ট্রোলে আছে কিনা জানার জন্য যদি সম্ভব হয় তবে রক্ত পরীক্ষা করান। প্রাকৃতিকভাবে ভিটামিন ডি পাওয়ার জন্য সকালে সূর্য ওঠার সময় 1 ঘন্টা সকালের রোদ পাওয়ার চেষ্টা করুন। সেই সময়টাতে আপনি রোদে কিছু সময় কাটান, যা ভিটামিন ডি পাওয়ার বিষয়টাকে উন্নত করবে। এবং আপনাকে অবশ্যই আপনার ডায়েটে এমন জিনিসগুলো অন্তর্ভুক্ত করতে হবে যা থেকে ভিটামিন পাওয়া যায়, এবং আপনাকে অবশ্যই আপনার খাবারে এমন জিনিসগুলো রাখতে হবে যা থেকে ভিটামিন ডি পেতে পারেন। আপনি যদি খুব ক্লান্ত বোধ করেন তবে দিনে অন্তত একবার 15 থেকে 20 মিনিটের জন্য ঘুম, যাকে পাওয়ার ন্যাপ বলা হয়, সেটা করার চেষ্টা করুন। ক্লান্তি থেকে পরিত্রাণ পেতে, বিশ্রাম পেতে, শরীরে রিপেয়ারিংয়ের কাজ চালু করার জন্য, এনার্জি বাড়ানোর জন্য পাওয়ার ন্যাপ খুব গুরুত্বপূর্ণ। কিন্তু যারা সিএফএস বা ক্রনিক ফ্যাটিক সিনড্রোম বা দীর্ঘস্থায়ী ক্লান্তিতে ভুগছেন, অর্থাৎ যারা শরীরে খুব বেশি মাত্রায় অলসতা এবং ক্লান্তি অনুভব করছেন, তাদের পাওয়ার ন্যাপ নেওয়া উচিত নয়। তবে এর পাশাপাশি পুষ্টিগুণে আরও বেশি মনোযোগ দিতে হবে। এবং হ্যাঁ, এর সাথে কিছু কাজও আপনাকে করতে হবে, যেটা খুব সাধারণ। এর মধ্যে প্রথম জিনিসটা, আপনাকে অবশ্যই ব্যায়াম করতে হবে। ভাবতেই পারেন যে আপনি ব্যায়াম করে আরও ক্লান্ত হয়ে পড়বেন, যে না, ব্যায়াম শুধু আমাদের শরীরকে নয়, আমাদের মন ও মেজাজকেও উন্নত করে। ব্যায়াম শরীরের ভেতরে বিশেষ কাজ সক্রিয় করে। খুব পরিশ্রমের ব্যায়াম করার বা জিমে যাওয়ার মোটেই দরকার নেই। আপনি হালকা ব্যায়াম করতে পারেন অথবা যোগ ব্যায়াম করতে পারেন, প্রাণায়ামও করতে পারেন। এটা আপনার ক্লান্তির সাথে লড়াই করতে অনেক সাহায্য করবে। দ্বিতীয়ত, মোবাইলের বা টিভির পর্দায় আটকে থাকার সময় কম করুন, কারণ মোবাইল বা টিভি দেখা আমাদের মনকে খুব অলস করে দেয়। তাই যতটা সম্ভব মোবাইল বা টিভি দেখার সময় কম করুন। এরই সাথে কোল্ড ড্রিঙ্কস অবশ্যই এড়িয়ে চলুন এবং আপনার ঘুমানোর জন্য একটা নির্দিষ্ট সময় বজায় রাখার চেষ্টা করুন। এবং এটা নিশ্চিত করুন যে আপনি একটা নির্দিষ্ট সময়ে ঘুমোতে যাবেন এবং একটা নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠবেন। মনে রাখবেন, অনেকক্ষণ ধরে ঘুমোলে ক্লান্তি কমে যাবে বা ঘুম ভালো হয়েছে মনে হলেও ভালো মানের ঘুম পাওয়া মোটেও সম্ভব হবে না।
পরবর্তী সতর্কতা সংকেত যা আমাদের শরীর আমাদের দেয় সেটা হলো আমাদের ত্বকের পরিবর্তন, যার মধ্যে প্রথমটা হলো যদি আমাদের ত্বকের রং হলদেটে হয়ে যায়, ত্বক ফ্যাকাশে বা হলুদ রঙের হয়ে যেতে শুরু করে। এই পরিস্থিতিতে আপনাকে যে সতর্কতা অবলম্বন করতে হবে তার ভেতর প্রথমটা হলো জাঙ্ক ফুড একদম না খাওয়া, কারণ এটা একটা সংকেত হতে পারে যে আপনার লিভার হয়তো ঠিকমতো কাজ করছে না বা কোনো ধরনের জন্ডিস শরীরে বাসা বাঁধছে। এক্ষেত্রে হলুদে থাকা কার্কিউমিন ব্যবহার করতে পারেন, এবং যদি এটা ত্বকের বাইরে হয় তাহলে দইয়ের সাথে হলুদ মিশিয়ে একটা ফেস প্যাক তৈরি করতে পারেন। এতে সামান্য মুলতানি মাটি মিশিয়ে আপনার ত্বকে লাগালে আপনি উপকার পেতে পারবেন। এছাড়াও যদি ত্বকে এই ধরনের পরিবর্তন লক্ষ্য করেন তাহলে আপনার অবশ্যই আমলকির রস খাওয়া উচিত। আপনি অবশ্যই লেবু খাওয়ার চেষ্টা করবেন। সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে হালকা গরম জল পান করবেন। এতে আপনি লেবু যোগ করতেও পারেন। আপনি গ্রিন টি খেতে পারেন। আমাদের শরীর প্রাথমিক পর্যায়ে একটা খুব বড় সতর্কতা সংকেত দেয়। এটা হলো শরীরে তিল বা যে কোনো ধরনের আঁচিল থাকলে সেগুলোর পরিবর্তন হতে পারে, যে এটার আকার হঠাৎ বেড়ে যাচ্ছে, এর রং বদলে যাচ্ছে যেটা কয়েকদিন আগেও ছিল না। এই পরিস্থিতিতে আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। অবিলম্বে চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে। এছাড়াও সতর্কতা হিসেবে খুব বেশি রোদে বের হওয়ার চেষ্টা করবেন না। কখনোই এগুলো খোঁটার চেষ্টা করবেন না। টানাটানি করে এগুলো শরীর থেকে উপড়ে ফেলার চেষ্টাও মোটেই করা উচিত হবে না। যত তাড়াতাড়ি সম্ভব আপনাকে একজন চিকিৎসকের সাথে পরামর্শ করতে হবে, কারণ এগুলো শরীরের একটা খুব প্রাথমিক সতর্কতা চিহ্ন, যেটা যারা চিনতে পারে তারা তাদের জীবনের বড় সমস্যা থেকে মুক্তি পেতে পারে। এবার আসুন পরবর্তী সিগন্যাল যেটা আমাদের শরীর দেয়, সেটা হলো ধারাবাহিকভাবে হজমের সমস্যা বা ক্রনিক ডাইজেস্টিভ প্রবলেমস, যার ভেতর প্রথমেই বলা যায় পেট খুব ফুলে যাওয়া। যদি এটা ক্রমাগত ঘটতে থাকে তাহলে কার্বোনেটেড পানীয়, সোডা, কোল্ড ড্রিঙ্কস সম্পূর্ণ এড়িয়ে চলুন এবং আপনার খাওয়া খাবার খুব ভালোভাবে চিবিয়ে খান। খাবার ভালোভাবে না চিবিয়ে হঠাৎ করে খাবার গিলে ফেলার কারণেও এই ফোলাভাব হতে পারে। আপনি জোয়ান এবং জিরা জল খাওয়ার চেষ্টা করুন, এটা ফোলাভাবকে শান্ত করে। এছাড়া আদা চাও ভালো কাজ করে। আদা ভালো করে জলে ফুটিয়ে নিন যতক্ষণ না জল অর্ধেক হয়ে যায়। সেই জল হালকা গরম থাকা অবস্থায় আপনি খেতে পারেন। এটা আপনার পেটের ফোলা সমস্যার নিরাময় করতে পারে। কিন্তু যদি এটা ক্রমাগত হতে থাকে তাহলে এটা একটা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে, যা অবিলম্বে চিকিৎসা করা প্রয়োজন। এর পরের সিগন্যাল হিসেবে যেটা আমাদের শরীর আমাদের দেয় এটা হলো কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। যে দূষিত পদার্থগুলো টক্সিন হিসেবে আমাদের শরীরের ভেতরে মল আকারে জমা হতে পারে, যদি এই টক্সিন শরীরের বাইরে বেরোতে না পারে তাহলে এই টক্সিন আমাদের অন্ত্র বা ইন্টেস্টিনের স্তরে জমে সমস্যা তৈরি করে, যা বিভিন্ন রোগের সৃষ্টি করে। এটার অবিলম্বে সমাধান করা প্রয়োজন। এবং যদি খেয়াল করে দেখেন যে এই সমস্যা কয়েকদিন শুরু হয়েছে তাহলে আপনি ইসবগুল বা আমলকি, হর্তকি ও বহেরা দিয়ে তৈরি ত্রিফলা ব্যবহার করতে পারেন, যেটা একটা অত্যন্ত শক্তিশালী প্রতিকার হিসেবে কাজ করবে। ত্রিফলা আমাদের পূর্বপুরুষেরা কয়েক শতাব্দী ধরে ব্যবহার করেছিলেন এবং এটা আপনার শরীরে শুধু একটা নয়, অনেক উপকার করতে পারে, যেটা আপনি ভাবতেও পারবেন না। আপনার কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য সারাতে শরীরের জন্য ত্রিফলা একটা খুব শক্তিশালী প্রতিকার হতে পারে। এরই সাথে আপনার অন্ত্রের সংকোচন ও প্রসারণ বা পেরিস্টালিস মুভমেন্টের জন্য আপনাকে অবশ্যই হাঁটতে হবে। দিনের বেলা আপনার শরীরকে হাইড্রেটেড রাখার জন্য প্রচুর পরিমাণে জল পান করুন, কারণ অনেক সময় শরীরে জলের অভাবে আমাদের মল কঠিন হয়ে যায় এবং সেই কারণে কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে। এছাড়াও আমরা অনেক সময় নিজেরাই কিছু কিছু সমস্যাকে আমন্ত্রণ জানাই। তাই অবশ্যই এই ভিডিওতে বলা কাজগুলো করুন। তবে এর পরেও যদি আপনার কোনো সমস্যা থেকে যায় তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করুন, কারণ এগুলো মোটেই ভালো লক্ষণ নয়। এই লক্ষণগুলো যদি আপনার ক্ষেত্রে হয় তাহলে শরীরে কোথাও না কোথাও কিছু সমস্যা তৈরি হতে পারে। আমরা মলত্যাগ করতে না পারলে টক্সিন হিসেবে শরীরের ভেতরে জমা হয়, এবং যদি এটা অনেক দিন ধরে স্থায়ী হয় তাহলে আমাদের শরীরের জন্য একটা ক্ষতিকারক প্রভাব তৈরি করে। এর পরের বিষয় হলো আমাদের মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দিতে হবে। সাধারণত আমাদের শারীরিক স্বাস্থ্য বিশেষ গুরুত্ব পেলেও আমাদের মানসিক স্বাস্থ্যকে স্বাস্থ্য বলে আমরা মনে করি না, অথচ শারীরিক স্বাস্থ্যের মতোই মানসিক স্বাস্থ্য সমানভাবে গুরুত্বপূর্ণ। মানসিক স্বাস্থ্যের কিছু লক্ষণ হলো খুব বেশি চাপ অনুভব করা,
খুব বেশি টেনশন করা, খুব বেশি বিরক্ত হওয়া, খুব বেশি রাগ হয়ে যাওয়া, এই বিষয়গুলো সরাসরি সিগন্যাল দেয় যে আপনার মনের কোথাও কিছু জিনিস আপনি ভুলভাবে জন্ম দিচ্ছেন বা কিছু জিনিস আপনার স্ট্রেস লেভেলকে খুব বাড়িয়ে তুলছে। এবং এটা শুধু স্ট্রেস নয়, এটা ক্রমাগত শরীরে নেগেটিভ হরমোন যেমন কর্টিজল, অ্যাড্রিনাল ইত্যাদি বের হতে সাহায্য করে, যে কারণে আমরা বড় চ্যালেঞ্জের মুখোমুখি হই। এবং বর্তমানে বলা হচ্ছে যে স্ট্রেস একটা অনেক বড় রোগের কারণ, যাকে সাইকোসোম্যাটিক ডিজিজ বলা হয়। সাইকো মানে আমাদের ব্রেন, সোমা মানে আমাদের শরীর, অর্থাৎ আমাদের মন ও শরীর একে অপরের সাথে যুক্ত। মন ভালো না হলে সরাসরি আপনার শরীরে তার প্রভাব পড়ে। সুতরাং আপনি যদি কোনো ধরনের মানসিক স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হন, যেমন চাপ, উদ্বেগ, বিষণ্ণতা, যেগুলো যে কোনো ব্যক্তির সাথেই ঘটতে পারে, এমনকি আমার সাথে যেমন ঘটতে পারে আপনার সাথেও ঘটতে পারে, কিন্তু মানুষ যখন অত্যাধিক উদ্বেগ ও ডিপ্রেশনে ভুগতে শুরু করে তখন তার মেজাজের পরিবর্তন ঘটতে শুরু করে, তার মনে খুব বেশি বিরক্তি ঘটতে শুরু করে। তাহলে বলা যায় যে এগুলো মোটেই ভালো লক্ষণ নয়। এর মানে হলো আপনার মন এবং শরীর স্ট্রেসের মাত্রা ঠিকমতো সামলাতে বা বাড়াতে পারছে না। স্ট্রেস সামলানোর জন্য কিছু মেকানিজম দরকার, এবং যত তাড়াতাড়ি আপনি এই মেকানিজমটাকে আপনার জীবনে নিয়ে আসবেন ততই আপনার উপকার হবে। এরই সাথে বলা যায় যে আমরা যখন কোনো শারীরিক চ্যালেঞ্জের মুখোমুখি হই তখন ডাক্তারের কাছে যেতে আমাদের কোনো দ্বিধা থাকে না, হাজার হাজার টাকার ওষুধ খাই। কিন্তু যখন মানসিক স্বাস্থ্যের সমস্যা আসে তখন আমরা মনে করি যে এটা কোনো ব্যাপার না, এটাতে টাকা খরচ করার কোনো প্রয়োজন নেই। আপনি যদি আপনার মানসিক স্বাস্থ্যের লক্ষণগুলোর দিকে একটু মনোযোগ দেন, যদি আপনি বুঝতে পারেন যে স্ট্রেস আপনার শরীর থেকে আসা একটা সিগন্যাল ছাড়া আর কিছুই নয়, যা আপনাকে বলছে যে কিছু জিনিসের পরিবর্তন করা দরকার, যাতে আপনি আপনার শারীরিকভাবে উন্নতি করতে পারেন, আপনার জীবন আনন্দদায়ক এবং আনন্দময় করতে পারেন, অবশ্যই আপনার মানসিক স্বাস্থ্য পরীক্ষা করুন। এই বিষয়গুলোকে একদম অবহেলা করবেন না, কারণ মনে রাখবেন আমাদের মন সুস্থ থাকলে জীবন সুস্থ থাকবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। শেষ করার আগে বলি, আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে শুভেচ্ছা জানাই। আজকের ভিডিওর বিষয়ে আপনার কাছ থেকে আমরা শুনতে আগ্রহী। নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের ভিডিও থেকে আপনি কিছু শিখেছেন কিনা এবং কিভাবে এটা আপনার জীবনে ব্যবহার করার পরিকল্পনা করছেন। আপনার চিন্তা ভাবনা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আপনার মন্তব্য আমাদের দুর্দান্ত অনুপ্রেরণা এবং উৎসাহ দেয়। যদি আপনি এই ভিডিওটা উপভোগ করেন এবং এটা আপনার জন্য সহায়ক বলে মনে করেন, তবে দয়া করে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করারও অনুরোধ জানাচ্ছি। আবার খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে এরকমই একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সুখে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।